একই দিনে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর। জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। পুলিশ সূত্রে দাবি, ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়, কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। প্রথমে তাকে নিয়ে আসা হয় ফুলবাগান থানায়। সেখান থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে কাকুরগাছি, কাদাপাড়ার পর বেলেঘাটা সহ একাধিক জায়গায় ঘুরিয়ে বাঙুরের একটি আবাসনে নিয়ে আসা হয়। বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেবার নামে কাটমানি নেবার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উদয়ন গুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে, তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, টাইমিং নিয়ে অবশ্যই বলবো। একসঙ্গে যদি এতগুলো তৃণমূল নেতা কর্মীদের উপর কোনো আক্রমণ হতে থাকে বা গ্রেফতার হতে থাকে বা হয়রানি হতে থাকে, তো সেগুলো তো তাহলে একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যাবে না। মামলা গ্রেফতার করে দিলে ওই দিকে ব্যস্ত করে দেয়া, ভয় পাইয়ে দেয়া, মহল তৈরি করা, মানে সংগঠনটাকে আবার আঘাত করা, সেই ধরনের একটা কোনো পরিকল্পনা। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। মিষ্টি খেয়ে আবির খেললেন বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। ওনার নামে অনেক মামলা আছে। এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেপ্তারের পর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। মাঝখানে খাওয়া দাওয়ার জন্য কৃষ্ণনগরে থামে তারা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে উদয়নদা। চিটিংবাজি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উদয়ন গুহর বাবা কমল গুহ কোচবিহারের দাপুটে বামপন্থী নেতা ছিলেন। তার নেতৃত্বে দিনহাটা ছিল ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। 8 বার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন কমল গুহ। উদয়ন গুহ বাবার হাত ধরে দিনহাটা থেকেই বামপন্থী রাজনীতি শুরু করেছিলেন, পরে যোগ দেন তৃণমূলে। রাজ্যের দুপ্রান্তে উত্তরবঙ্গে থেকে যখন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অ্যারেস্ট হলেন, ঠিক দক্ষিণবঙ্গে সুশান্ত ঘোষ, কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের দাপুটে কাউন্সিলর অ্যারেস্ট হলেন। এই দুজনই ছিলেন উত্তরের ক্ষেত্রে, মানে যার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ ছিল বিরোধীদেরকে শাসন করার, দুর্নীতির, যার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ছিল। আর দক্ষিণে সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল জলা জমি বুঝিয়ে একের পর এক নির্মাণে মদত দেওয়া, টাকা তোলার থেকে শুরু করে বিরোধীদেরকে মারধর করা। মানে কার্যত তার এলাকাটা মুক্তাঞ্চল ছিল সুশান্ত ঘোষের, যেমন করে দিনহাটাকে মুক্তাঞ্চল করে রেখেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ সেই ব্যক্তি যিনি একসময় বাম আমলে বামেদের ফরওয়ার্ড ব্লকের নেতা হিসাবে
বাবা ছিলেন কমল গুহ। তিনি যেমন বাম আমলের নেতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তৃণমূলের উপর অত্যাচার করার, রবীন্দ্রনাথ ঘোষদের মতো মানুষদের উপর অত্যাচার করার। আবার 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে একটি মার্ডারের মামলা, রতন বর্মন মার্ডার মামলা যখন তার বিরুদ্ধে আসলো পঞ্চায়েত নির্বাচনের সময়, তখন হঠাৎ করে তিনি ভোল বদল করে তিনি তৃণমূল কংগ্রেসের ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। জয়েন করার সঙ্গে সঙ্গেই কিন্তু দাপুট শুরু করলেন। ফরওয়ার্ড ব্লকের অফিস দিনহাটা, সেই অফিস দখল নিলেন। আর তারপর কিন্তু উদয়ন গুহ শুরু হলো এক কার্যত বলা হয় লাগামহীন সন্ত্রাস। তিনি দিনহাটার বেতাব বাসা, আপনি কয়েকটা ফিগার দেখলেই বুঝতে পারবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেন। উপনির্বাচন 1,63,000 ভোটে জিতলেন। কোনো বুথে লোক নেই, ফাঁকা। আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরাতে ফাঁকা, কোনো বুথে লোক নেই। অথচ দিনের শেষে দেখা গেল সব ভোট পড়ে গেছে এবং উদয়ন গুহ 1,63,000 ভোটে জিতে গেলেন। এবার বুঝতে পারছেন তো উদয়ন গুহ কী ধরনের বাদশা ছিলেন। উদয়ন গুহ সেই বাদশা ছিলেন পুরসভা নির্বাচন কয়েক মাস পরে। পুরসভা নির্বাচনে উদয়ন গুহ 16টা দিনহাটার ওয়ার্ড আছে, 16টা ওয়ার্ডই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধু জিতলেন তা নয়, যে সমস্ত বিরোধীরা মনোনয়ন দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে চড়াও হলেন তার লোকজন। সারা দিনহাটাতে আনন্দময়, প্রত্যেকে আনন্দে নৃত্য করছে। আজকে কিন্তু মানে ন্যায় বিচারের দিন ছিল। শুভেন্দু অধিকারী কথা রেখেছেন। ভেবেছিলাম এই জীবনে হয়তো দেখে যেতে পারবো না যে যারা অত্যাচার করলো, অন্যায় করলো, তারা কোনোদিন অ্যারেস্ট হতে পারে। সুশান্ত ঘোষ আর ওদিকে উত্তরের বেতাব বাদশা উদয়ন গুহর অ্যারেস্টের মধ্য দিয়ে অন্তত আমাদের মতন মানুষকে অন্তত দেখিয়ে দিল যে পালা বদলের পরে সুশাসন প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু অনড় রয়েছেন। 2006 সালে উদয়ন গুহ প্রথমবার দিনহাটা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামেন। বামেরা রাজ্যে ক্ষমতায় এলেও দিনহাটায় তৃণমূল প্রার্থী অশোক মণ্ডলের কাছে তিনি প্রায় 3000 ভোটে পরাজিত হন। 2011 সালে দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে তৃণমূল প্রার্থীকে হারান উদয়ন গুহ। 2015 সালে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি থাকাকালীন তিনি তৃণমূলে যোগদান করেন। 2015 সালে পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান হন উদয়ন গুহ। 2016 সালের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দিনহাটা থেকে জয়ী হন উদয়ন গুহ। 2021 সালে উদয়ন গুহ বিজেপি প্রার্থী ও কোচবিহারের তৎকালীন সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে হেরে যান। 2021 সালের উপনির্বাচনে 1,60,000-এর বেশি ভোটে জয়ী হন উদয়ন গুহ। তাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বিরোধীদের হুঁশিয়ারি, হুমকি দিয়ে বিতর্কে জড়াতে শুরু করেন উদয়ন গুহ। ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। কখনো শির দ্বারা বাকিয়ে দেবার হুমকি। যারা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন। কখনো হাঁটুতে জল জমিয়ে দেবার হুঁশিয়ারি দেন উদয়ন গুহ। আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনকারী চিকিৎসকদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। মহিলাদের পোশাক ও সাজসজ্জা নিয়েও বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছিল উদয়ন গুহকে। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না। তৃণমূলের একটা কর্মীর মাথা যদি ফাটে, আমার হাত ভেঙেছে, হাত জোড়া লেগেছে, তোমাদের হাত এমন ভাবে ভাঙা হবে সেটা আর জোড়া লাগবে না। যারা দাঁত তুলতে চাইবেন ওই আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কর্মীদের আঘাত করে, তাদের কিন্তু আমরা রুট ক্যানেল করব না, তাদের দাঁতটা সারাশি দিয়ে গোড়ার থেকে তুলে দেব। সেই জন্য
আমাদের সারাশিও রেডি থাকবে। এবারের বিধানসভা ভোটে পরাজিত হন একদা দাপুটে মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ। এবার সেই তাকেই কলকাতা থেকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূল সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রীর আস্তানা এখন জেল। গ্রেপ্তার হয়েছেন একের পর এক তৃণমূলের প্রাক্তন বিধায়ক। দীর্ঘ হচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারির তালিকা। এরই মধ্যে বুধবার উড়িষ্যার পুরী থেকে কলকাতা পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে এফআইআর রুজু হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যারা অফিসার তারা সুশান্ত ঘোষকে পাকড়াও করেছে উড়িষ্যার পুরী থেকে। গত 5 তারিখ সুশান্ত ঘোষের গাড়ির চালক তাকে বাংলা এবং উড়িষ্যার সীমান্ত যে বেলদা সেখান থেকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন। গাড়ি ফেলে গাড়িতে পরিবারের সদস্যদের রেখে, ড্রাইভারকে রেখে সেখান থেকে অ্যাবসকন্ড করে যান, পালিয়ে যান সুশান্ত ঘোষ। তারপর থেকেই তিনি পলাতক অবস্থায় ছিলেন। অবশেষে এসটিএফ এর জালে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সুশান্ত ঘোষের বিরুদ্ধে আনন্দপুর থানায় তোলাবাজির অভিযোগ জানান এক হকার। সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডে রুবি হাসপাতালের পেছন দিকে রাস্তার দুধারে প্রথমে 300টি ও পরে 600টি অর্থাৎ মোট 900টি স্টল তৈরি করা হয়। অভিযোগ, প্রত্যেকটি স্টল মালিকের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেন তৎকালীন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, রুবি থেকে আরবানা পর্যন্ত আগে 300 হকারদের স্টল ছিল, পরে আরো 600 স্টল সেখানে বসানো হয়। প্রত্যেক স্টল পিছু 3 লক্ষ টাকা করে নেওয়া হয়। শুধু তাই নয়, আগে যাদের স্টল বড় ছিল সেই বড় স্টল পুনরুদ্ধারের জন্য আরো 3 লক্ষ টাকা করে সেই ব্যবসায়ীদের দিতে হয় এবং এই হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু সুশান্ত ঘোষের অ্যাকাউন্টে গেছিল বলে জানা যাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু হয়। তারপরেই বেপাত্তা হয়ে যান সুশান্ত ঘোষ। চলতি মাসের 5 তারিখ বাংলা উড়িষ্যা সীমানার কাছাকাছি বেলদা থেকে সুশান্ত ঘোষের গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে পরিবারের সদস্যদের রেখেই চম্পট দেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তারপর থেকেই সুশান্ত ঘোষের কোনো খোঁজ মিলছিল না। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুরী থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলে যারা কাউন্সিলর তারা বেশিরভাগটাই হচ্ছে দুর্নীতি পরায়ণ এবং এই এলাকায় যেখানে সুশান্ত ঘোষ মহাশয় থাকেন বা তার কাউন্সিলর, সেখানে কদিন আগেই আমরা বিভিন্ন বাড়ি, ইললিগাল বাড়ি ডেমোলিশ করেছি এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন বিধায়ক, তাদের ছেলে, বিভিন্ন কাউন্সিলর তারা করে গেছে। সুতরাং বিভিন্ন টিএমসির বিধায়ক এবং কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, সেটা আইনের ব্যাপার। আমরা তদন্ত হোক এবং সেখানে যদি তিনি পেপার না দেখাতে পারেন তার দুর্নীতির যে কারণে হয়েছে, তাহলে তার গ্রেপ্তার হবে, শাস্তি হবে। যেহেতু মেরিটটা নিয়ে আমি আবার বলছি, যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কেসের মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, তার কারণ আমি সেই কেসগুলো জানি না। কিন্তু টাইমিং আমি আবার বলছি যে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে তৃণমূলকে ডিফেম করা, কনসার্ট নেতাদের মেলাইন করা, মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করা। সবচেয়ে বড় কথা, তৃণমূল যে সময়টা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেইখানটায় আঘাত করা, এগুলোর জন্যই মামলাগুলো ব্যবহার হচ্ছে একজনের উপর, এফেক্ট পড়ছে গিয়ে 10 জনের উপর। সেইখান থেকে ওরা পলিটিক্যাল মার্কেটিং করার চেষ্টা করছে। বিদায়ী তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। সূত্রের খবর, ইস্ট কলকাতা বিউটিফিকেশন বা পূর্ব কলকাতা সৌন্দর্যায়ন এই প্রজেক্টের নামে তোলাবাজি করতেন তৃণমূলের এই দাপুটে নেতা। অথচ সরকারের এরকম কোনো প্রজেক্টের নাকি অস্তিত্বই নেই। এই প্রজেক্টের নামেই রুবি হাসপাতালের পাশের রাস্তায় তৈরি করা হয়েছিল 900টি স্টল। সেখানে 6 ফুট 12 ফুট অর্থাৎ যত ফুটের স্টল সেই হিসেবে তোলা দিতে হতো সুশান্ত ঘোষকে। শুধু স্টলের জায়গা পিছু তোলাবাজিই নয়, অভিযোগ সুশান্ত ঘোষই ঠিক করে দিয়েছিলেন দোকানগুলি দেখতে হবে একই রকম। সেগুলো তৈরি করে দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল তার ঘনিষ্ঠ লোকদের। স্টল মালিকদের অধিকাংশের দাবি, সেই সৌন্দর্যায়ন ও স্টল নির্মাণের জন্য দিতে হয়েছিল কয়েক গুণ বেশি টাকা। অভিযোগ, এই গোটা তোলাবাজি পর্বের দেখাশোনা করতেন সুশান্ত ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ সুজিত কুমার ওরফে বচ্চন নামে এক যুব তৃণমূল নেতা। আনন্দপুর অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সুশান্ত ঘোষের অ্যাকাউন্টসের দায়িত্বে ছিলেন সুজিত কুমার ওরফে বচ্চন। তোলাবাজি আদায়ের হিসেব নিকেশ দেখতেন তিনি। গত 10ই জুন তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, এলাকাবাসীকে ভয় দেখিয়ে তোলাবাজি করেন তিনি। ধৃত এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
15 লাখ টাকা চাইছে আমার কাছে। আমি দিনই টাকা, 2 মাস পরে আমার দুটো বাড়ির জলের লাইন ছোট করে দিয়েছে। ভাবছি কি ভয়ে টাকা দিয়ে যায় নাকি, দিনই টাকা। 2 মাস পরে আমার একটা বাড়ির জমির 14খানা গাছ কেটে দিয়েছে। 2023 সালে বচ্চন ওরফে সুজিত কুমার সুশান্ত ঘোষের কাছে নিয়ে গিয়ে 21 জুলাই উপলক্ষে 2023 সালে লোক থাকার জন্য বড় প্যান্ডেল করেছিল। কোথায়? ওটা গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেই টাকা আজও কোনো দেয়নি, চাইলে হুমকি দেয় টাকা দেবো না, ব্যবসা বন্ধ করে দেবো। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি কাণ্ডে জড়িত সুশান্ত ঘোষের গাড়ির চালক সুজিত চৌধুরীও। তার দায়িত্ব ছিল নগদ টাকা আদায়। সুশান্ত ঘোষের বিরুদ্ধে হুমকি, তোলাবাজির অভিযোগে এর আগে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় দোকানদাররা। তোলাবাজির পাশাপাশি তৃণমূলের শাসনকালে তার বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগও ওঠে। 2024 সালের 15ই নভেম্বর সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বেরোনোয় প্রাণে বেঁচে যান কাউন্সিলর। ভেরির জমির দখলদারি নিয়ে লড়াইয়ের জেরেই সেই হামলা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। এরপর গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে যে ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের নাম উঠে আসে, তার মুখেও শোনা যায় তৎকালীন কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম। और कस्बा थाना में जाके पता करे कि शांत कुमार घोष का नाम से कितना कंप्लेन है। ठीक है, वो जो पार्टी में है वही पार्टी का एक लेडीज़ काउंसलर को परेशान किया हुआ है, बहुत बड़ा क्रिमिनल है। तो फिर काउंसलर हमसे हेल्प क्यों लिया इलेक्शन में, सब जानता है, मेरे पास फोटो भी है, अपना बगल में बैठाया वो। এরই মধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত 27শে মে কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ। এরপর সেই তাকেই পুরী থেকে গ্রেফতার করল পুলিশ। ভালো তৃণমূল হতে পারেন, খারাপ তৃণমূল হতে পারেন, মাঝামাঝি তৃণমূল হতে পারেন, আইন তো আইনের পথে চলবে। আপনি ভালো তৃণমূল হন, আপনি নেপালে পালিয়ে যান, আপনি রিজাইন করে দিন, আপনি যদি দুর্নীতি করে থাকেন, সুশান্ত ঘোষ বলুন, সুজিত বোস বলুন, আমাদের আর যারা যারা দ্য লিস্ট ইজ লং, যারা যারা অ্যারেস্টেড হয়েছেন, কেউ ছাড়া পাবেন না। রাজ্যে সরকার বদলের পর এই নিয়ে 4 জন প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হলো। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পর এবার গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ইতিমধ্যে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই জানা যাচ্ছে। গত 11ই মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যে তৃণমূল হারলেও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর আসনে প্রায় 37,000 ভোটে জেতেন রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপরই তার গলায় শোনা যায় হুঁশিয়ারি। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই পাঞ্জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারি এড়াতে এলাকা ছাড়েন দিলীপ মণ্ডল, কিন্তু সামনে আসে তৃণমূল বিধায়কের বিশাল এই বাগান বাড়ি। ভিতরে সুইমিং পুল, পুকুর, বিশাল লন, বাগানে সাজানো নানা মডেল, ক্লাসরুম, সঙ্গে দামি গাড়ি। কি নেই সেখানে? কিভাবে পুলিশকে এড়িয়ে তিনি পালিয়েছিলেন সেই সিসিটিভি ফুটেজও সামনে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত 27শে মে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয় দিলীপ মণ্ডলকে। 9 জুন ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। একদিকে কর্মী সমর্থক যারা ভোটে খেটেছেন, এজেন্ট ছিলেন ভোটে বা গণনায়, তাদের উপর আক্রমণ, ঘরদোর ভাঙচুর, ঘর ছাড়া, চাকরিতে জয়েন করতে দেওয়া হচ্ছে না, একটা ওই ধরনের। তারপর বেছে বেছে হচ্ছে পুলিশি হয়রানি, গ্রেফতার, এবং বহু ক্ষেত্রে পুরনো বহু মামলায়, এবং নতুন করে নাম জুড়ে 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 গ্রেফতার করা হচ্ছে। এটা কিন্তু আমি আবার বলছি, আমি এই যে মামলাগুলো, কার কি অভিযোগ, আমি মামলার মেরিট নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা সবটাকে এক বন্ধনীতে আনা যায় না। হয়তো কোনো একটির মেরিট একরকম, আর একটা হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন, ফলে একসঙ্গে সবটা নিয়ে আমি মন্তব্য করছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আইন তো আইনের পথে চলবে। অভিযোগ পুরোটা জানা যাচ্ছে না, কোর্টের কাছেও কি নির্দিষ্ট অভিযোগ বোঝা যাচ্ছে না। তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, তাকে ডিম মারা,
তাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো, এটা কি? অর্থাৎ আগে ডিফেম করে দাও, দলটাকে একটা মহল তৈরি করে দাও। কিভাবে হচ্ছে এটা? একটা লোক ধরা পড়ার সময় দেখা যাচ্ছে আগাম কিছু লোক জমে, এবং এটার সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই। একেবারে সংগঠিত নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান সহ তারা এগুলি করছেন এবং এই ধরনের ঘটনা ঘটছে। এটা মূলত একটা প্রতিহিংসার সূত্রে বাঁধা। যদি পুরনো মামলা হয় এবং যারা রাজনীতি করেন নিশ্চিতভাবে তাদের ক্ষেত্রে অনেক মামলা মকদ্দমার একটা জড়িয়ে যেতে হয়, কিছু করার নেই। যারা রাজনীতি করেন তাদের এগুলো এটা পার্ট অফ দ্য গেম। কিন্তু মুশকিল হচ্ছে যারা এখন শাসক দলে আছেন তাদের বিরুদ্ধেও তো বহু মামলা আছে, সেই মামলাগুলোতে গ্রেপ্তার হচ্ছে না কেন? তাদের বিরুদ্ধেও তো অনেক ধরনের মামলা, অনেক ধরনের অভিযোগ। সব থেকে বড় কথা, তাদের মধ্যে যারা পরে গেছেন, অর্থাৎ যারা একসময় তৃণমূলে ছিলেন, আদি বিজেপিরা তো তাদের বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ তুলেছিলেন। তো আজকে হঠাৎ সবাই ওয়াশিং মেশিনে ঢুকে গেলেন। ফলে এই গোটা মহল্লার যেটা তৈরি করা হচ্ছে, এটা মহল বানানো হচ্ছে, সেটা গভীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মহল। এর মধ্যে যদি কেউ সত্যি অন্যায় করে থাকেন নিশ্চিতভাবে আইনের পথে চলবে, কিন্তু টাইমিং বলে দিচ্ছে এবং একসঙ্গে এতগুলি, যেটা একসঙ্গে সিবিআই, ইডি, এনআইএ, পুলিশ, এই সব ব্যাপারটা বলে দিচ্ছে যে একেবারে নির্দিষ্ট পরিকল্পনায় এই ধরনের একটা মহল তৈরি করে দেওয়া হচ্ছে। একদিকে পাবলিকের কাছে একটা খারাপ ধারণা করা, বিভ্রান্তি তৈরি করা, অন্যদিকে এই চাপটা দিয়ে তৃণমূল যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কাউকে বলা হচ্ছে চলে এসো আমাদের দিকে থাকো এখন, তাহলে পুলিশের চাপটা কমে যাবে, তোমাকেও অ্যারেস্ট করা হবে না, তোমার ডানাত ভাঁতকেও অ্যারেস্ট করা হবে না। ফলে এইটা হচ্ছে এই ধরনের ঘটনা সমস্ত, যে এইটাকে ব্যবহার করে একদিকে একটা নেতিবাচক ধারণা, অন্যদিকে হচ্ছে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় এই মামলা এবং পুলিশকে ব্যবহার করে সেই জায়গাটাকে খানিকটা নড়বড় করে দেওয়ার জন্য এই অপচেষ্টাগুলি হচ্ছে। শুধু তৃণমূল জমানার 4 প্রাক্তন মন্ত্রী নন, ক্ষমতা চলে যাওয়ার পর তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ককেও গ্রেফতার করেছে পুলিশ। হুগলি থেকে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, নানা জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, খোকন দাস, তপন চট্টোপাধ্যায়, শওকত মোল্লা ও দেবপ্রসাদ বাগকে। এদের কারো বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, কারো বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির মতো অভিযোগ রয়েছে। জমি দখল থেকে হুমকি হুঁশিয়ারির মতো সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। যদি সভ্য সরকার এখানে থাকতো, উদয়ন গুহর মতো অসভ্য লোক এখন জেলে থাকতো। যে কাজটা তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জির সরকার করেনি, সেই কাজটা আমাদের করতে হচ্ছে। কোটি কোটি টাকার দুর্নীতি, আর সেই দুর্নীতিতে সুশান্ত ঘোষ সহ বাকিরাও গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে মানুষ ভুইয়া পলাতক। অতএব একটাও কোনো নেতা এমন নেই যে যার বিরুদ্ধে চুরির বা যার বিরুদ্ধে এই জাতীয় স্বেচ্ছাতন্ত্রের অভিযোগ নেই। অতএব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতা এই চুরির প্রেরণা পেলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছ থেকে। কারণ তারা প্রেশারাইজ করত যে তাদেরকে কাটমানির ভাগ দিতে হবে, এত টাকা দিতে হবে। আর সেই কারণে কচু গাছ কাটতে কাটতে গোটা তৃণমূলটা ডাকাত হয়ে দাঁড়িয়েছে। অতএব আমি মনে করি যতই সততার মুখোশ পড়ুক, মমতা ব্যানার্জি আজকে কলঙ্কিতা। তারই পার্টির নেতা আজকে কুণাল ঘোষ পাশে হাঁটছেন। ইনি বলেছিলেন ডাকাত রানী, সব পয়সার ভাগ নিয়েছেন মমতা ব্যানার্জি। এগুলো আমাদের কথা নয়, এগুলো কুণাল ঘোষের কথা, তৃণমূলের অন্যান্য নেতাদের কথা। সেই কারণে আমরা মনে করি যে এই তৃণমূল কংগ্রেসের গোটাটা তোলাবাজি, কাটমানি আর সন্ত্রাসবাদের সাথে যুক্ত। যে কারণে এখন চোরেরা পালিয়ে বেড়াচ্ছে। কিছু চোর ধরা পড়েছে। এই যে আপনার উদয়ন গুহ, কমল গুহর পুত্র, কি জাতীয় কথাবার্তা বলতেন, সন্ত্রাস ছড়ানোর জন্য একটার পর একটা হিংসাত্মক কথা এই রাজ্যের মধ্যে ছড়িয়েছে। দিনহাটাতে বিজেপির কতগুলো কার্যকর্তা খুন হয়েছে এই উদয়ন গুহর প্ররোচনায়, তার নির্দেশে।
অতএব শুধু চুরি নয়, বিভিন্ন মানুষ খুন, মানুষের উপর অত্যাচার, বিজেপি কার্যকর্তাদের খুন, এই সমস্ত মামলা উদয়ন গুহর ওপর আছে। সেই কারণে যদি এই সরকার প্রথম থেকে যদি এই বিষয়গুলোতে নজর দিত, আজকে মমতা ব্যানার্জিকে 50 জন লোক নিয়ে হাতে হাত ধরে রাস্তায় হাঁটতে হতো না। কোথায় পালিয়ে যাবে? কারণ সারা দেশে বিজেপির শাসন, রাজ্যে রাজ্যে বিজেপির শাসন, এই রাজ্যে বিজেপির শাসন, পালানোর কোনো জায়গা নেই, লুকানোর কোনো জায়গা নেই। উদয়ন গুহ পালিয়ে কি করলেন? ফুলবাগান থেকে তো ধরাই পড়লেন। অতএব একটার পর একটা যে সমস্ত নেতা মন্ত্রী যারা এই চুরির সাথে যুক্ত, সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যাদের হাতে খুনের রক্ত লেগে রয়েছে, কাউকে রেয়াত করা হবে না। মানুষকে যারা কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার কঠোর ব্যবস্থা নেবে। সে উদয়ন গুহ হোক, সুশান্ত ঘোষ হোক, মানুষ বইয়া হোক আর যে। প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন ও বর্তমান তৃণমূল বিধায়ক, কলকাতা পুরসভার একাধিক বিদায়ী কাউন্সিলরকেও গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে প্রাক্তন মেয়র পরিষদও রয়েছেন। এই পরিস্থিতিতেই পুরী থেকে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর এবং প্রাক্তন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকেও গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে মমতা ব্যানার্জির অধীনে আমাদের এখানে যে মন্ত্রিসভা ছিল, মমতা ব্যানার্জি সমেত অধিকাংশ মন্ত্রী এবং এমএলএ, বড় মাঝারি ছোট নেতা, সে কাউন্সিলরই হন আর পঞ্চায়েত সদস্য হন কি বুথ সভাপতি হন, সকলেই মোটামুটি তোলাবাজি, কাটমানি, কমিশন, হুমকি এসবের সঙ্গে জড়িত ছিলেন। মমতা ব্যানার্জির সমেত আমি বলছি। এই অপরাধীরা সব মমতা ব্যানার্জির সঙ্গে ততক্ষণই ছিলেন যতক্ষণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে অপরাধীদের পুলিশের থেকে তিনি সুরক্ষা দিতে পারতেন। যে মুহূর্তে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নেই, পুলিশ মন্ত্রী নেই, অপরাধীদের তিনি সুরক্ষা দিতে পারছেন না। ফলে অনেকে পালিয়ে যাচ্ছেন, মমতা ব্যানার্জি থেকে সরে অন্য দলের সঙ্গে যোগাযোগ করছেন, এবং যারা সেটা করতে পারছেন না তারা পালিয়ে যাচ্ছেন, লুকিয়ে থাকছেন। এবং আজকে যেমন আপনি অ্যারেস্টের কথা বলছেন, এর আগে 2 জন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন, উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, আজকে উদয়ন গুহ গ্রেপ্তার হয়েছেন। তিনি সাধারণভাবে থাকেন কোথায়? দিনহাটাতে, কোচবিহারের। কিন্তু তার কলকাতাতেও একটা বাড়ি ছিল ফুলবাগানে, তিনি কলকাতায় এসে বসেছিলেন এবং সেখান থেকে কুচবিহারের পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আর সুশান্ত ঘোষ, তিনি আপনারা যেখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন সেই এলাকার তিনি কাউন্সিলর, এবং তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি 900 জন ব্যক্তির কাছ থেকে 3 লাখ টাকা করে তোলা তুলেছেন। তাহলে কত কোটি টাকা হয় আপনি হিসাব করুন। অন্য যেসব অপরাধ আছে সেগুলোর কথা যদি ছেড়ে দেন, এইটার হিসেব করুন। আর উদয়ন গুহ যাকে অ্যারেস্ট করা হয়েছে, গণমাধ্যম যেটা দেখাচ্ছে, আমি জানি কি না, তারা বলছেন যে তার বিরুদ্ধে 2200টা অভিযোগ। তো তার মানে তিনি কি পরিমাণে অপরাধ করেছেন তার কার্যকলাপের সম্পর্কে আপনারাও জানেন। তবে তিনি যে অপরাধ করেছেন তাতে গ্রেপ্তার হওয়ারই কথা। তো এ পর্যন্ত প্রায় 12 খানিক এরকম গ্রেপ্তার হয়েছেন। আমি তো বললাম তার মধ্যে 3 জন মন্ত্রীও আছেন, এমএলএও আছেন প্রাক্তন, এবং এক্সিস্টিং যারা কাউন্সিলর বা নেতা আছেন তারাও আছেন। তো মমতা ব্যানার্জি এদেরকে অপরাধী করেছেন। এদের গ্রেপ্তারের জন্য মমতা ব্যানার্জি দায়ী,
এদের বিরুদ্ধে ভালোভাবে তদন্ত করলে মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করতে হবে এবং কোর্টে তুলতে হবে। সুজিত বসু, উদয়ন গুহ, দিলীপ মণ্ডল ও উজ্জ্বল বিশ্বাস, এখনো পর্যন্ত তৃণমূল জমানার এই 4 বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তার মধ্যে অন্যতম হলেন সব্যসাচী দত্ত, প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র, প্রাক্তন চেয়ারম্যানও। কয়েকদিন আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। গত কয়েকদিন ধরেই সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। সব্যসাচী দত্তর কোটি কোটি টাকা ও প্রচুর সোনার হদিশ মিলেছে বলে বুধবার বিধাননগর মহকুমা আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছে, যার মধ্যে কিছু মিলেছে রাজারহাটের ফ্ল্যাটে এবং বাকি রয়েছে ব্যাংকের লকারে। আপনাকে আবার হেফাজতে চাইছে পুলিশ, কি বলবেন? রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। 1 কোটি টাকা বেতন ওদিকে পাওয়া গেছে, যেটা পুলিশ বলছে। ওদিকে একজন চলে যাও, কি আছে? সোনা পাওয়া গেছে 3.5 কেজি। তাই রাজেশ ওদিকে চলে যাও। ঠিক আছে, হয়ে গেছে। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, ধৃতের কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজির টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। তিনি বলেন, সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাকে আরও জেরা করা প্রয়োজন। ধৃতকে ফের 6 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হোক। এর বিরোধিতা করে সব্যসাচী দত্তর আইনজীবী বলেন, আরও 6 দিনের পুলিশ হেফাজত চাওয়ার যৌক্তিকতা কি? আমার মক্কেল তো সব রকম ভাবেই তদন্তে সহযোগিতা করছেন, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী বলেন, সব্যসাচী দত্তর কয়েকটি সম্পত্তি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও গাড়ি ও সম্পত্তি কেনার প্রমাণ পাওয়া গেলেও সেগুলি বাজেয়াপ্ত করা যায়নি। তাই এই বিষয়ে তাকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। পুলিশ জানতে চাইছে যে এই যে সোনা, এই 3.5 কেজি সোনার পাশাপাশি আরও সোনা কোথাও না কোথাও রয়েছে, তার রসিদ কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। গত রবিবার রাজারহাটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাই সেই সোনা উদ্ধারের জন্য এবং তার যে আরও নামে ও বেনামে প্রপার্টির সন্ধান মিলেছে সেগুলোকেও রিকভারি করার জন্য বা বাজেয়াপ্ত করার জন্যই কাস্টাডি প্রয়োজন বলে আজকে কিন্তু পুলিশের তরফে 6 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে উনি জনপ্রতিনিধি ছিলেন, ওনার অন্য কোনো আয়ের সূত্র নেই। সেখানে 5খানা ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে, একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনার স্ত্রীর সঙ্গে, তাতে কোটি টাকার ওপরে টাকা পাওয়া গেছে, বা সোনা যেগুলো রিকভারি হয়েছে, 2খানা গাড়ি হয়েছে সিজ। তাহলে আয়ের সূত্রটা কি? ওনারা বলছেন যে সুপার ইনফ্লুয়েন্সিয়াল লিখেছে পুলিশ, তো সুপার ইনফ্লুয়েন্সিয়ালের ক্যাটাগরি কেন হয়? এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল হয়, নিশ্চয়ই হয়। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তার হতেই খুলে গেছে প্যান্ডোরার বাক্স। বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। ইতিমধ্যে একাধিক অডিও সামনে এনেছেন অভিযোগকারী। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন, হাজব্যান্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন না। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, কিছু অডিও ভিডিও ক্লিপ পাওয়া গেছে যেখানে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে না দিলে বিপদ হবে। এই ঘটনায় আরো 5-6 জন জড়িত, যারা সব্যসাচীর হয়ে তোলাবাজির টাকা তুলতেন। জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজত দেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এফডি সহ সেখানে জমা রয়েছে 3,70,00,000 টাকা। হদিশ মিলেছে 5টি সম্পত্তি, যেগুলির মধ্যে 3টি নামে ও 2টি রয়েছে বেনামে।
পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, যার মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এই যে একটি গাড়ি, যেটি সব্যসাচী দত্ত যখন বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সেই সময় এই গাড়িটি ব্যবহার করতেন। পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে ডেট অফ ইস্যু 18/5/2022 এবং ভ্যালিড আপ টু 31/5/2023, অর্থাৎ যে সময়টুকুতে তিনি এখানকার চেয়ারম্যান হিসেবে ছিলেন সেই সময় থেকে এই গাড়িটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। গত রবিবার রাজারহাটের যে বহুতল আবাসনে অভিযান চালানো হয় সেখানে এই গাড়িটি পার্কিং ছিল, সেখান থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সল্টলেকের এক নেতা কিলো কিলো সোনা কিনছে, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। অতএব কিভাবে মানুষের উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছিল। কি মেরিট, কি রিকভারি, কি সিজার, যেগুলো বিন্দু বিসর্গ জানি না। আমার মনে হয় সব্যসাচী বা তাঁর যে আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই আদালতে সেগুলো তার পক্ষে যেগুলো বলার বা যেগুলো এজেন্সি বলছে তার বিরোধিতা যেগুলো করা নিশ্চিতভাবে সব্যসাচী বা তার আইনজীবীরা করছেন। পুলিশ সূত্রে দাবি, রাজারহাটে যে ফ্ল্যাটে সব্যসাচী দত্ত থাকেন সেই বহুতলের 10 তলায় বেনামে নামে কেনা একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। তদন্তকারীদের অনুমান আরও সম্পত্তির হদিশ মিলতে পারে। এবার বারাসাত থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন সব্যসাচী দত্ত। বিজেপির কাছে পরাজিত হন তিনি। সব্যসাচী দত্তর পুলিশ হেফাজতের মেয়াদ আরও 6 দিন বাড়ানোর নির্দেশ দেন বিচারক। আমি বলছি ঠিক কিভাবে চাপ আসতো, কি বলা হতো আপনাকে? এই তো মানে আমি বলছি যে মুম্বাইতে শুনেছি আমরা যে এক্সটর্শনের ইয়েটা থাকে যে প্রোটেকশন মানি, কোট আনকোট পরিভাষা। তো এই ক্ষেত্রে মানে ঠিক কি বলা হতো, কেন আপনি এই বিপুল টাকা দিতে বাধ্য হলেন? সুমনবাবু, আমি ওনার কাছে, উনি আমাদের বিধাননগরের মেয়র ছিলেন 2018 এবং নিউ টাউনের বিধায়ক ছিলেন, উনি সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেভাবে চিনতামও না। আমি একদিন কোনো কারণে ওনার একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2018, প্রথম ফার্স্ট ফোন 10:30টার সময়। আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল 2,30,000 টাকা দেওয়ার জন্য, তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা। আমি বললাম, দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম, দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি এটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন, আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে, নালে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। লোকে আজকে আপনাকে ডিম মারছে, কেন মারছে? আমি মারছি? টমেটো মারছে, গোবর মারছে, কেন? আপনি তাদের কষ্ট দিয়েছেন। তার ওয়ার্ড অফিসটা টর্চারিং চেম্বার ছিল। CF 328 চেক করে দেখুন ওই বাড়িটা কিভাবে দখল করেছে। সব্যসাচী বাবু, অমিতাভ দত্ত তার চঞ্চল, তার লোক সাকরেত, একটা বাড়ি ঠিক বিধাননগর থানার উল্টো দিকে CF 328, সেই বাড়িটি উনি দখল করে রেখেছেন। সিলভার চিমনি BF 37, ওই বাড়িটি আজ অবধি বিক্রি করতে পারেন ডাক্তারবাবু। কেন বিক্রি করতে পারেনি সব্যসাচী বাবু? আপনি বলুন। আপনার তোলার টাকা কোন কোন প্রমোটারদের কাছে যায় আমি সব কিছু জানি, কিন্তু আমাকে তো প্রাণে মেরে ফেলবে তার লোকজন। একটা মানুষ ওখানে, কতগুলো লোক, টর্চার চেম্বার আছে ওনার ওয়ার্ডে, উনি সেখানে মানুষকে নিয়ে নির্মম অত্যাচার করে, তাদের উলঙ্গ করে তাদের ওপরে। আপনি জিজ্ঞেস করুন খগেশ্বর কুন্তিয়াকে, আপনি জিজ্ঞেস করুন তমালকে, আপনি জিজ্ঞেস করুন কালু সাহাকে। সন্দীপ বাবু যে মামলা করার জন্য আজকে রেডি হচ্ছে, আগামীকাল হয়তো তার নামে আর একটা মামলা হবে। আমি এগুলো কি মিথ্যে কথা বলছি? যদি প্রেস মিডিয়া অনলাইনে মিথ্যে হয় তাহলে আমিও শাস্তির জন্য প্রস্তুত। কি বলছেন মধুসূদন বাবু? আমি বলছি যে টর্চার চেম্বার তো মধ্যযুগে শোনা যেত, মধ্যযুগের পরে আর এই জিনিস হয় না সভ্য সমাজে। এই লোকটির বিরুদ্ধে তোমরা পরের পর
বছরের পর বছর অভিযোগ করেছো, অথচ এই 2018 সালের উনি অডিও ভিডিও দেখাচ্ছেন, তারপরে 21-এর আগে তাকে দলে নিয়েছিলে সসম্মানে। সুমনদা, টু বিজেপিকেও জবাব দিতে হবে। বলছি, টু অর ইজ এ হিউম্যান। এবার যার জয়েন করিয়েছিল, যার হাত দিয়ে জয়েন করেছিল, উত্তরটা তার দেওয়াটা মনে হয় ভালো। দুটো জিনিস বলার আছে এখানে, এই ব্যাপারটা না ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। বাংলায় যা কিছু হয় আন্তর্জাতিক হয়। আগস্ট 2016 বা জুলাই 2016 তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেন, ওখানে আমাদের কিছু লোকজন আছে, সেখানে আপনাদের সিন্ডিকেট প্রচুর ঝামেলা করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে কভার স্টোরি হয়েছিল একাধিক, তখন আমাদের এক্স্যাক্টলি ক্র্যাকডাউন হয়, 49 জন ফার্স্ট অ্যারেস্ট হয়। 49 জনের মানে অনিন্দ্য চ্যাটার্জি, তৃণমূল কাউন্সিলর, একজন মুম্বাই বেসড একজন ব্যবসায়ীর কাছ থেকে সে তার দোকান করছিল, সে অ্যারেস্ট হয়। এর আরও ব্যাকড্রপ আছে। 2015 বিএমসি ইলেকশন, যেখানে ওই সাংবাদিক পেটানোর ইতিহাসে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপর একটা স্টিং অপারেশন হয়েছিল। স্টিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল সব্যসাচী বাবুকে, হ্যাঁ ভদ্রতা খাতিরে সব্যসাচী বাবুই বলছি, যে সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি, তিনি বললেন 300 কোটি টাকা তৃণমূলকে 2016 নির্বাচনে দিতে হয়েছে, ছেলেরা টাকা তুলবে না। আমি বলছি 300 কোটি টাকা দিতে, যে এখানে কি দোলাসনের সেই 25-75 হিসাবটা মেনটেন হতো কিনা আমি জানি না। তো দিস ইজ আ বিগ থিং। এই সিন্ডিকেটরা আমরা বাইরে থেকে দেখতাম, বাইরে থেকে জানতাম। বিধায়ক হওয়ার পর আমি বুঝতে পারছি সিন্ডিকেটের রুটটা কোথায়, সিন্ডিকেট কিভাবে চলে, কি সিস্টেমে চলে। মানে দাদা এত ডেঞ্জারাস সিচুয়েশন আমি বলছি, মানে সিন্ডিকেট যেভাবে চলে দাদা পরিষ্কার বলতে পারি, প্রত্যেকটা ফ্ল্যাটের প্রাইস না 200 থেকে 300 টাকা পার স্কোয়ার ফিট কম হতে পারে। সাধারণ মধ্যবিত্ত টাকা বাঁচতে পারে। এই 200 থেকে 300 টাকা কোথায় যায়? যায় সিন্ডিকেটের পকেটে। এই যে তৃণমূলের যারা নেতা মন্ত্রী ছিলেন, তা আমি যেহেতু সিপিএম এর সঙ্গে আমার বিরোধ ছিল এবং সিপিএম এর এমএলএ এবং এমপি ছেলেকে আমি অ্যারেস্ট করেছিলাম, তারা অনেকে আমার অফিসে যেতেন। তো তাদের একজন মন্ত্রী হওয়ার পর আমি বিকাশ ভবনে একটা কাজে গিয়েছিলাম। তো তিনি আমাকে নিয়ে তার ঘরে নিয়ে যান, তখন তিনি মন্ত্রী। তো তারপরে তিনি জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জি তো আপনাকে ফোন করে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন, তো মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরোধ হলো কেন? আমি তখন বললাম যে উনি নিজে তো ঘুষ আদায় করছিলেন, কিন্তু সেই ঘুষ আদায় করার জন্য আমার নাম ব্যবহার করছিলেন। তিনি কিন্তু এটা অস্বীকার করলেন না। তিনি বললেন যে দেখুন, পার্টি চালাতে গেলে তো টাকা লাগে। আমি বললাম টাকা লাগে, আপনি করুন, আমি অসৎ হব না। তিনি আর কোনো কথা বলতে পারেননি। অনির্বাণ, না নজরুলদার ব্যক্তিগত কি অভিজ্ঞতার বিষয়ে তো বলতে পারবো না, তবে উনি বলে আমি বলছি যে তৃণমূল এই লোকটিকে যখন বিজেপিতে গেছিল, তখন তৃণমূলের আমি আর্কাইভ থেকে তোমায় দেখাতে পারি, একেবারে সিন্ডিকেট চালাতো, তোলাবাজ কি না বলেছে। আবার ফেরত আসার পরে স্বমহিমায় মুকুটহীন রাজা। বিধাননগর নিউ টাউনে তৃণমূলের রাজনৈতিক অন্যায় হয়ে থাকলে আমি মেনে নিলাম, কিন্তু আপনি আমাকে বলুন, যদিও তরুণ আমি হয়তো বলে দেবে যে বলেছিল তাকে বলো, শ্রমিক ভট্টাচার্য তো প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, আজকে তো তাকেই মুখ্যমন্ত্রী করতে হয়েছে। আজকে তাহলে তরুণ বিধায়ক হিসেবে কি মুখ্যমন্ত্রীকে অস্বীকার করবে, তা বিজেপি নেতা হিসেবে রাজ্য সভাপতিকে অস্বীকার করবে? সব দায়িত্ব ছেড়ে এসেছিল। আরে না না না, প্রেস কনফারেন্স করে যে চোরটা বলেছিল কে ঠিক বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? প্রেস কনফারেন্স করে শ্রমিক ভট্টাচার্য চোর বলেছিল কি ভেঙে দল করলো, শ্রমিক ভট্টাচার্য চোর বলে কি বলেছিল? শ্রমিক ভট্টাচার্য চোর বলে ঠিক বলেছিল না? উইথ মাচ ফ্যানফেয়ার তৃণমূল বলেছিল আমরা এখানে ইনভেস্টমেন্ট আনবো। কেন ইনভেস্টমেন্ট আসেনি বোঝা যাচ্ছে? এইরকম তোলাবাজদের রাজত্বটা একদম ছোট ব্যবসায়ী, উনি খুব বিশাল টাটা বিড়লা ব্যবসায়ী নন, তার কাছ থেকে 1 কোটি টাকা চাঁদা চাওয়া হচ্ছে। আমি আরেকটা কথা বলি, 30 অক্টোবর 2021 হিন্দুস্তান টাইম পত্রিকা, বেঙ্গল ফর্ম 6 মমতা ব্যানার্জিজ ইন্টারভেনশন অ্যালেজেস কিডন্যাপিং এক্সটর্শন। একটা কোম্পানি পূর্তি রিয়েলটি, তারা লোকাল কিছু তৃণমূলের নেতাকে দেয়নি বলে, আমার কাছে রয়েছে, ওটা আমি পাঠিয়ে দিতে পারি, তোলা দেয়নি বলে তাদের 2জন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে চলে গেছিল, টাকা দিয়ে ছাড়াতে হয়েছে। আচ্ছা, এরপরে পশ্চিমবাংলা ইনভেস্টমেন্ট হবে, মানে যারা ইনভেস্টমেন্ট করবে তাদের কি পাগলা কুকুর কামড়েছে নাকি? ফলে ইনভেস্টমেন্ট করতে গেলে যে ধরনের পরিবেশ লাগে, যে ধরনের আইন শৃঙ্খলা লাগে,
সিপিএম এর আমলেও সেটা ছিল না। সিপিএম তার অতীত পাপের প্রায়শ্চিত্ত করেছিল, 67 থেকে 71 যা কাণ্ড করেছিল। আর তৃণমূল কংগ্রেস অনেক কথা দেওয়ার পরেও তার অনেক বেশি তোলাবাজি করেছিল, ফলে এখানে শিল্প হয়নি। 2021-এর 7ই অক্টোবর সেদিন বোধহয় শপথ গ্রহণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বললেন অন ক্যামেরা যে আমি সব্যসাচী দত্তকে আজই ওকে দলে নিতে বলেছি। তারপর হাতে পার্থ চট্টোপাধ্যায় এবং ববি হাকিম পতাকা তুলে দিলেন, আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান বিজেপি থেকে তৃণমূলে। এই সম্মান, এই গুরুত্ব যাকে মুখ্যমন্ত্রী বলেন যে আমি আজই ওকে দলে নিতে বলেছি, সেই পেয়েছেন। আর যার এই একটা মধুসূদন বাবু না, অসংখ্য উদাহরণ, মানে আজকের রাজারহাটে কান পাতলেই শোনা যায়। আপনি তো এটা মানে ইনডিরেক্ট কথা বলছেন। ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন, তারপরে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়েছিলেন কি নেননি? আচ্ছা, এখানে সিন্ডিকেটের কথা হচ্ছে। সিন্ডিকেট কেন তৈরি হয়েছিল? এই রাজারহাট নিউ টাউন অঞ্চলে যখন ল্যান্ডলুজাররা তাদের পরিবারের ছেলেমেয়েরা ওখানে যে ওই বাড়িগুলো তৈরি হবে সেখানে একটু কাজ পাওয়ার জন্য সিন্ডিকেট তৈরি হয়েছিল প্রথম দিকে, যখন রাজারহাট নিউ টাউন তৈরি হয়। তারপরে সেই সিন্ডিকেটকে কিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে, একদম। কিন্তু আমি বলছি এই টাকার জোর আছে বলেই কি যে দলে সব্যসাচী বাবু গেছেন, সেটা তৃণমূল, সেটা বিজেপি, এই গুরুত্ব পেয়েছে। দেখুন এই অঞ্চল, এই যে পয়সা দিতে পারে নিউ টাউন রাজারহাট অঞ্চলে, বিশেষ করে যেহেতু এই জমিগুলো যেহেতু একেবারে প্রাইম ল্যান্ড, এবং কিভাবে বিশেষ করে আরেকটা ছিল ব্রাডা অঞ্চল, মানে নিউ টাউনের আশেপাশে ব্রাডা অঞ্চল, একদম এই ব্রাডা অঞ্চলে বিশেষ করে সেখানে এই যে নেতারা কিভাবে ব্যবহার করেছেন তাদের এই সিন্ডিকেটের বাহিনীকে, সেটা কিন্তু রাজারহাট অঞ্চলের মানুষ জানে। আর একটা কথা বলছিল না যে তরুণজ্যোতি, যে 200 থেকে 300 টাকা ডিফারেন্স হতো। আমাকে একজন বড় প্রমোটার এবং এই বড় এই যে হাউজিং সব এগুলো বাড়িগুলো বানায় আর কি, সে একজন এসে বলেছিল যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকতো তাহলে গোটা কলকাতা শহরে স্কোয়ার ফিট প্রতি ফ্ল্যাটের মূল্য 1000 টাকা কম হতো। একেবারে তার হিসাব দেওয়া, একেবারে মানে বালি থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, ইট থেকে শুরু করে সমস্ত কিছু তোলাবাজির টাকা। সিন্ডিকেট তো বালি সাপ্লাই করে, স্টোন চিপ সাপ্লাই করে, ইট সাপ্লাই করে। সিন্ডিকেটের মাঝখানে ইচ্ছা হয়েছিল তারা একটু সিমেন্ট এবং রডটাও দেবে। তো অনেকদিন আগের কথা বলছি, তখন ওখানকার প্রমোটার বলেছিল খাদ্য করে আমাদের বাড়িটা খালি তৈরি করতে হবে না, তৈরি করে বিক্রিও করতে হবে, তার মধ্যে মানুষ থাকবে, ওই দুটোর দায়িত্ব তোমরা নিও না। একের পর এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ও বর্তমান বিধায়ক, বিদায়ী কাউন্সিলর, মেয়র পরিষদ গ্রেফতার হচ্ছেন। দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ। দিনের পর দিন চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 5.5 ঘন্টা, 8 ঘন্টা, 11 ঘন্টা, কখনো কেন্দ্রীয় এজেন্সি, কখনো রাজ্যের এজেন্সি। এই পরিস্থিতিতে প্রাক্তন সেচমন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিতে প্রতারণার অভিযোগে সবং থানায় দায়ের হলো এফআইআর। বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুং অভিযোগ করেছেন, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স ও ভোলানাথ দেকে 5 লক্ষ টাকা তিনি দেন। সেই মতো গত মার্চ মাসে তেমাথানি সেচ বাংলোতে চাকরি পান স্ত্রী মঞ্জু সাউ টুং। বেতনও ঢোকে 10,747 টাকা। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, পালা বদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এরপরই 11 জুন তার অভিযোগের প্রেক্ষিতে মানস ভূঁইয়া, আবু কালাম বক্স এবং ভোলানাথ দের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সবংয়ের 8 বারের বিধায়ক মানস ভূঁইয়া, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার গলায়। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি, কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে, জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে
আইনের পথে চলবে। 56 বছরের রাজনৈতিক জীবনে কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারেনি। বর্তমান যিনি বিধায়ক অমল পান্ডা বাবু, তিনি তো জানেন কত মানুষের পেটের ভাত জোগাড় করে দিয়েছি, কত মানুষকে সাহায্য করেছি। তিনি কি মনে করেন যে আমি কারো সঙ্গে এই ধরনের কাজ করতে পারি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।